আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্প অন্যরকম তুমি, পর্ব 43 থেকে 45 পর্যন্ত। তো গাইস, চলুন দেরি না করে চলে যায় মূল গল্পে। 321 বার কল দিয়ে সাদি সকাল থেকে দুপুর পর্যন্ত, কিন্তু ছোঁয়া রিসিভ করেনি। রিসিভ করবে কিভাবে? ও তো ফোনের কাছেই ছিল না। ফোন রেখে টই টই করে ঘুরে বেরিয়েছে পুরো এলাকায়। এতদিন পরে আসলো নিজের এলাকায়, আর সবার সাথে দেখা করবে না। সকালে ঘুম থেকে উঠে নিমের ডালটা দাঁতে গুজে বেরিয়েছে। নাজমা বেগম হাজারবার বারণ করেছে, কিন্তু শুনেনি। মুখটা ধুয়ে কিছু খেয়ে যেতে বলেছিল, সেটাও মানেনি। টই টই করে ঘুরে আম পেড়েছে বেশ কতগুলো, সেগুলোই খেয়েছি। বড় বড় গাছের মগডালে উঠেছে। ইস, কতদিন এসব মিস করেছি। গ্রামে ছোঁয়ার একটা বেস্ট ফ্রেন্ড আছে, রুনা। ছোঁয়ার সেম ইয়ারে, তারও বিয়ে হয়ে গেছে কয়েক মাস আগে। সেও এসেছে। রুনার বিয়ের গ্রামেই হয়েছে। বড় মুদি দোকান করে সে। রুনাকে সাথে নিয়ে পুকুরের দিকে গেছে। আজকে মনের ইচ্ছে মতো পুকুরে গোসল করবে। ওসব বাথটাবে গোসল করে বিরক্ত হয়ে গেছে ছোঁয়া। ওভাবে গোসল করা যায় নাকি? বাড়ির পাশেই ইছামতি নদী। নদীটার দৈর্ঘ্য খুব বড়, কিন্তু প্রস্থ ছোট। এখন বর্ষার মৌসুম বলে পানিতে ডুবে গেছে, গ্রীষ্মকালে শুকিয়ে যায়। দুজন মিলে নদীতে নেমে পড়ে। নতুন পানিতে অনেক মাছ এসেছে, সাথে কচুরিপানা। রুনা বলে সে মাছ ধরবে। ছোঁয়াও সায় দেয়। ওড়নার আঁচল বিছিয়ে মাছ ধরতে চেষ্টা করে ওরা। সাদি রাতেও অনেকবার কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ ছিল। সারা রাত ঘুম হয়নি। ওইটুকু পিচ্চি মেয়ে সাদির মতো একটা দামড়া ছেলে রাতে ঘুম কেড়ে নিয়েছে। মানা যায়? ফজরের নামাজ পড়ে আবারও কল দিতে থাকে সাদি। তখন ফোন বাজলেও রিসিভ হয় না। তখন থেকেই কল দিয়েই যাচ্ছে। ছোঁয়াকে কল দেওয়ার চক্করে রান্না করার কথা ভুলেই গেছিল। ফলস্বরূপ না খেয়েই অফিসে যেতে হয়েছে। এখন বেলা 2টো বাজে। সাদি অফিসের ডেস্কের চেয়ারে মাথা রেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। লাঞ্চে যাওয়ার কথা থাকলেও যেতে ইচ্ছে করছে না। বউয়ের চিন্তায় উদাসীন হয়ে গেছে। কণ্ঠটা না শুনলে গলা দিয়ে খাবার নামবে না। এবার নাজমা বেগমের ফোনে কল দেয় সাদি। নাজমা বেগম ছোঁয়াকে খুঁজতে বের হয়েছে। বিবাহিত মেয়ের এরকম ধেই ধেই করে ঘুরে বেড়ানো পছন্দ নাও হতে পারে শ্বশুর শাশুড়ির লোকদের। তাদের কানে গেলে মেয়েকে নিশ্চয়ই অনেক কথা শোনাবে। নাজমা বেগমও কল রিসিভ করে না। সাদির রাগ এখন আকাশ ছুঁই ছুঁই। ওই মেয়ে এবার 2-4টা চর খাবেই খাবে। এবার কল করে সিমিকে। পরীকে ঘুম পড়াতে গিয়ে একটুখানি চোখ লেগেছিল সিমির। ফোনের শব্দে চোখ খুলে আবারও চোখ বন্ধ করে হাতিয়ে ফোন খুঁজে নেয়। বালিশের নিচে পড়েছিল। রিসিভ করে কানে রাখে। তোমার বোন কই? সিমি হ্যালো বলতে যাবে, তার আগেই বাসখাই গলায় বলে সাদি। সিমি এক লাফে উঠে বসে। ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে আবার কানে নেয়। তোমার মাকে কল করলাম, রিসিভ করলো না। তোমার বোনকে তো কন্টিনিউ কল করেই যাচ্ছি, নো রেসপন্স। দাঁতে দাঁত চেপে বলে সাদি। আসলে মা বোনকে খুঁজতে গেছে। সিমি আমতা আমতা করে বলে। খুঁজতে গেছে মানে? সাদির মাথায় রক্ত উঠে যায়। খুঁজতে গেছে মানে কি? কড়া গলায় ধমক দিয়ে বলে সাদি। সিমি কিছুটা কেঁপে ওঠে। আসলে বোন সকালে বেরিয়েছে, আগেও এরকমটা করতো, রেঞ্জি নিয়ে বলে সিমি। সাদিক খট করে কল কেটে দেয়। যা বোঝার বোঝা হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে 2 হাতে চুল খামচে ধরে রাগ কন্ট্রোল করতে পারছে না। তারপর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে। নিজেকে একটু স্বাভাবিক করে মায়ের ফোনে কল দেয়। সাবিনা বেগম রান্না করছিলেন।
ছেলের কল পেয়ে আঁচলে হাত মুছে ফোন রিসিভ করে। হ্যাঁ বলো। ভাইয়াকে এখনই পাঠিয়ে দাও। 1 ঘন্টার মধ্যে সিমির বোনকে আমি আমাদের বাড়িতে দেখতে চাই, খানিকটা চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ঘাবড়ে যায়। হঠাৎ হলোটা কি? ওদের তো 2 দিন থাকার জন্য রেখে আসছি। থাকতে হবে না, অনেক থেকেছে, আর না, এবার নিয়ে এসো। 1 ঘন্টা পর কল করব। ওই বাড়িতে না থাকলে আমি কি করব নিজেও জানি না। খট করে সাদি কল কেটে দেয়। দীর্ঘশ্বাস ফেলে সাবিনা বেগম। ছেলের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে তার। ছোঁয়ার উপর খুব রেগে গেছে, বুঝতেই পারছে। ফোনটা রেখে গ্যাস বন্ধ করে সিফাতের রুমের দিকে ছোটে। সিফাত উপর হয়ে শুয়েছিল। মেয়েকে ছাড়া কেমন উন্মাদের মতো লাগছে ছেলেটাকে। সকাল থেকে খায়নিও, ওই বাড়ি থেকে খেয়ে আসেনি। বাবু জেগে আছিস? সাবিনা বেগম সিফাতের পাশে বসে গায়ে হাত দিয়ে বলে। সিফাত জেগেই ছিল। পরীকে চোখের সামনে না দেখলে ঘুমও চোখে ধরা দেয় না। মায়ের ডাকে ঘুরে মায়ের কোমর জড়িয়ে কোলে মাথা রেখে শয়। মুস্কি হাসে সাবিনা বেগম। সাদু কল করছিল। 1 ঘন্টার মধ্যে ছোঁয়াকে এই বাড়িতে নিয়ে আসতে বলেছে। সিফাতের মাথায় হাত বুলিয়ে বলে উনি। আমি জানতাম এমনটাই হবে। আমি যখন ওই বাড়িতে আসছিলাম তখন দেখলাম ছোঁয়ার নিমের ডাল দাঁতে গুজে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আজ দিন থাকতে বাড়িতে ঢুকবে না, সেটা আমার জানা। মুস্কি হেসে বলে সিফাত। সাবিনা বেগমও হাসে। অবাক হয়ে যায় উনি। এরকম উড়নচণ্ডী মেয়ে তার ছেলের সাথে শহরে এক ঘরে থাকতে পারে? এক ঘরে পড়ে থাকে, যেখানে সে নিজের খেয়াল খুশি মতো চলতেও পারে না। থেকে থেকে ছেলের ধমক সবটা সহ্য করে। কেমনে পড়ে আছে ওনার সংসারে? আচ্ছা দেরি করিস না, তোর ভাইকে তো জানিস, আবার চলে না আসে বাড়িতে। নিয়ে আয় মেয়েটাকে, সাবিনা বেগম তাড়া দিয়ে বলে। অনিচ্ছা সত্ত্বেও সিফাত উঠে বসে। সাবিনা বেগম চলে যায়। সিফাতের গায়ে শার্ট জড়িয়ে বাঁকা হাসে। পুরো গ্রাম খুঁজে অবশেষে ইছামতি নদী থেকে ছোঁয়াকে খুঁজতে যায় নাজমা বেগম। কান টেনে বাড়িতে নিয়ে আসে। 2টো মাছ ধরেছে ছোঁয়া, একটা টাকি আর একটা পুঁটি। ভীষণ খুশি ছোঁয়া। রুনাকে মাছ দিয়ে দিতে চাইছিল, তারপর আবার মনে কিছু চিন্তা করে দেয়নি। সাবিনা বেগম বাড়িতে ঢুকতেই সাদি কল করে। ছোঁয়ার কান ছেড়ে দিয়ে উনি রান্নাঘর থেকে ফোন নিয়ে রিসিভ করে। ও বাড়িতে এসেছে। সাদি নরম গলায় জিজ্ঞেস করে। হ্যাঁ বাবা, এখন নিয়ে আসলাম। ছোঁয়া মাছ দুটো ওর খেলনাপাতির প্লেটে রেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। সাদি কল করেছে, বুঝতে দেরি হয় না। একগাল হেসে মায়ের থেকে ফোন টেনে নেয়। হ্যালো সাদু বেবি, আমি আজকে ইছামতি নদী থেকে 2টো মাছ ধরেছি, একটা টাকি আর একটা পুঁটি। ভীষণ কিউট দেখতে, কিন্তু সাইজে খুব ছোট। আপনি বাড়িতে আসলে আপনাকে করলা দিয়ে রেঁধে খাওয়া মাছ দুটো কেমন? ছোঁয়ার কথা শুনে হাঁ হয়ে যায় সাদি। জীবনেও টাকি আর পুঁটি মাছ খায়নি সে, দেখলেই কেমন লাগে। সাদি চুপচাপ ছোঁয়ার কথা শুনে উত্তরে কিছুই বলে না। ছোঁয়া ফোনটা মায়ের হাতে দিয়ে রুমে চলে যায়। 3টার সময় সিফাত আসে। পরি আর ছোঁয়াকে নিয়ে যাবে। ছোঁয়া কান্না করে দেয়। এখানেও কয়েকদিন থাকবে ভেবেছিল, কিন্তু ছোঁয়ার কান্না কারো মন গলে না। সবাই চায় ছোঁয়া চলে যাক। একরাশ অভিমান জমা হয়। পরি তো সিফাতের কোল থেকে নামছেই না। তখন পরি বাবাকে দেখলো। কতক্ষণ পরে বাবাকে দেখলো। সিমি তাকিয়ে আছে সিফাতের দিকে। কই, ওকে তো নেওয়ার কথা বললো না? তাহলে ওকে নেবে না? বুকটা কেঁপে ওঠে ওর। মেয়ে ছাড়া থাকবে কি করে? ছোঁয়া যা পড়েছিল তাই পরে হাতে ব্যাগ নিয়ে ওদের সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা বাড়িতে নেই, দোকানে গেছে। বাড়ি ফিরতে রাত হবে। নাজমা বেগমের চোখ দুটো ভরে আসে। আঁচলে মুখ গুজে দরজার কাছে গিয়ে এগিয়ে যায়। আমিও যাই ওদের সাথে, সিমি রিনরিনিয়ে বলে। নাজমা বেগম কিছু বলবে তার আগে সিফাত বলে, ও মা, আপনি যাবেন কেন? বিয়ে তো এখনো অনেক দেরি। অপমানে গা রি করে ওঠে সিমির। সিফাত আর কিছু বলার সুযোগ না দিয়ে পরীকে নিয়ে বেরিয়ে যায়। পরীর জামা কাপড়ও নিয়ে নেয়।
নাজমা বেগমও কোনো কথাই বলতে পারে না, সুযোগ দেয় না। শ্বশুরবাড়ি এসে কারো সাথে কথা বলছে না ছোঁয়া, একা একা রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। আজকের দিনটা থাকলে কি মহাভারত অসহ্য হয়ে যেত। রাগটা হচ্ছে শাশুড়ি মায়ের উপর। ছোঁয়ার ধারণা শাশুড়ি আনতে বলেছে ছোঁয়াকে, আসার সময় ভুল করে ফোন আনেনি, সিফাত নিয়ে এসেছে, একটু আগে ফোনটা দিয়েও গেছে রুমে। ছোঁয়া এখন পর্যন্ত ফোনটা ছুঁয়েও দেখেনি। সাদি যে ওকে কল করতে পারে বা করেছে এটা মাথায় নেই। আপাতত ওর মাথায় সাদি নামটাই নেই, আছে শুধু বাড়ি ফেরার ধান্দা। ঢাকায় যখন ছিল তখন তো একটা বাড়ি আসতে মন চায়নি, তাহলে এখন কেন চাইছে? সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সাদি ফাইলপত্র গুছিয়ে নিয়েছে, এখনই বাসায় যাবে। প্রচণ্ড খিদে পেয়েছে। বা হাতে চুলগুলো পরিপাটি করে উঠে দাঁড়ায় সাদি, আর তখনই বস দরজা ঢেলে ভিতরে প্রবেশ করে, সাথে মেঘার চোখে মুখে খুশির ঝলক। স্যার কিছু বলবেন? সাদি জিজ্ঞেস করে। আগে বসি তারপর বলছি, বলেই বসে পড়ে। সাদি শটান দাঁড়িয়ে আছে। মেঘা মুচকি মুচকি হাসে। জানোই তো বিদেশি কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে। ডিলটা তুমিই করেছ। আমাদের প্রোডাক্ট তাদের খুব ভালো লেগেছে, তো এবার সিঙ্গাপুর মিটিং ডাকা হয়েছে। ওনারা চাইছে মিটিংটা তুমি অ্যাটেন্ড করো, আর আমি তাদেরকে বলেছি তুমি আমার সাথে পার্টনারশিপে আছো, তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট তুমি। সাদি বড় বড় চোখ করে বসের দিকে তাকায়, মনে মনে প্রশান্তি হাওয়া বয়ে যায়। মিটিংয়ে আমি অ্যাটেন্ড করব, তবে আপনি তাদের যা বলেছেন সেটা সত্যি করতে হবে। সাদি বুকে হাত গুজে বলে। বস মুস্কি হাসে। তুমি না বললেও কথাটা সত্যি করে দিতাম। কবে যেতে হবে? সাদি জিজ্ঞেস করে। তুমি যেদিন যেতে চাও। আমি একা যাব না, তোমার সাথে মেঘাকে পাঠানো হবে। ওনাকে লাগবে না, আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে চাই। বস বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। মেঘা দাঁত কটমট করে। তুমি বিয়ে করেছো? অবাক হয়ে জিজ্ঞেস করেন উনি। জি স্যার। আচ্ছা তাই হবে। বস মুস্কি হেসে বেরিয়ে যায়। মেঘা দাঁত কটমট করে সাদের দিকে তাকায়। সাদি তাতে পাত্তা দেয় না। সন্ধ্যার দিকে চোখ লেগে গেছিল ছোঁয়ার, আর তখনই ফোন বেজে ওঠে। বিরক্ত হয় ছোঁয়া, নাক মুখ কুঁচকে ফোন রিসিভ করে। হ্যালো, এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছ কেন? যাও নামাজ পড়ে নাও। সাদির কর্কশ গলা শুনে একলাফে উঠে বসে ছোঁয়া, চোখ ডালে হামি দেয়। আজকে নামাজ পড়তে ইচ্ছে করছে না, ঘুম ঘুম কণ্ঠে বলে। ইচ্ছে না হলেও পড়তে হবে, ইটস মাই অর্ডার। নামাজ শেষ করে কল দিবা, বলে সাদি খট করে ফোনটা কেটে দেয়। ছোঁয়া মুখ বাঁকিয়ে অজু করতে যায়। শান্তি দেবে না আর এরা। চট করে নামাজ সেরে নেয়। সাদিও নামাজ শেষ করে রান্না করতে যায়। ভাত চুলায় বসিয়ে ছোঁয়াকে কল দেয়। ছোঁয়া তখন আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সাদির ফোন পেয়ে আর শোয়ার সাহস পায় না। কুশন জড়িয়ে বসে ফোনটা কানে নেয়। কি করছো? সাদি জিজ্ঞেস করে। এই তো বসে আছি। আপনি? রান্না করছি। বসে কেন আছো? মা একা একা রান্না করছে, তুমি যাও মাকে হেল্প করো। সাদি গম্ভীর গলায় বলে। আজকে ভালো লাগছে না, অলস ভঙ্গিতে বলে ছোঁয়া। ভালো লাগছে না বললে চলবে? ভালো লাগতে হবে। যাও মায়ের কাছে, রান্না শেষ করে খাওয়া দাওয়া পড়ালেখা শেষ করে কল দিবা আমাকে, কেমন? ছোঁয়া কিছু না বলে ফোন কেটে দেয়। ফোন চার্জে বসিয়ে সাদিকে বকতে বকতে চলে যায় রান্নাঘরে। সাবিনা বেগম ভাত চড়িয়ে তরকারি কাটছে। ছোঁয়া ওনাকে উঠিয়ে তরকারি কাটতে লেগে পড়ে। একটা কথাও বলে না অপ্রয়োজনীয়। সাবিনা বেগম কিছুটা অবাক হয়, কথা কেন বলছে না বুঝতে পারে না। ছোঁয়া জেদ ধরে আজকে তরকারি ও রান্না করবে। সাবিনা বেগম হাজারো বারণও শুনবে না। ইলিশ মাছের চচ্চড়ি রান্না করা হবে। ছোঁয়ার জেদের কাছে হার মেনে নেয় সাবিনা বেগম। ছোঁয়া পাশে দাঁড়িয়ে বলে দিতে থাকে কিভাবে রান্না করতে হবে। ছোঁয়া পাক্কা গৃহিণীর মতো রান্না করতে থাকে। চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছায়া। ছোঁয়া খুব ভালোভাবে রান্না শেষ করে। চোখে মুখে খুশির ঝিলিক। সাবিনা বেগম চোখে দেখে দারুণ হয়েছে খেতে। ছোঁয়ার অভিমান শেষ। শাশুড়ি, আমি ফোন নিয়ে আসি। ছবি না তোলা অবধি কিন্তু
চুলা থেকে নামাবেন না কেমন বলেই ছোঁয়া দৌড়ে চলে যায় রুমে। সাবিনা বেগম মুস্কি হাসে, একদম পাগল মেয়েটা। 2 মিনিটে ফোন নিয়ে আবারও হাজির হয়। ফটাফট কয়েকটা ছবি তুলে নেয়, তারপর শাশুড়ির সাথে হাতে হাতে খাবারগুলো টেবিলে রেখে ফ্রেশ হতে যায়। রুমে এসেই ফটাফট ছবিগুলো সাদিকে পাঠায়। সাদি তখন রান্না শেষ করে একটু রেস্ট নিচ্ছিল। টিং টং শব্দ হতেই ফোনটা হাতে নেয়। তাতে ছোঁয়ার দেওয়া ছবিগুলো দেখে ভুরু কুঁচকে ফেলে। রান্না করেছে, তাও আবার ছোঁয়া। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সাদির। দেখতে দারুণ হয়েছে। সাদি কল দেয়, সাথে সাথে ছোঁয়া রিসিভ করে। জানেন আমি রান্না করছি আজ, খুশিতে লাফিয়ে ওঠে বলে ছোঁয়া। বাহ, ভালোই তো, তবে খাওয়া গেলে কথা। ছোঁয়াকে খেপানোর জন্য বলে সাদি। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। খুব ভালো হয়েছে খেতে। নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি খেয়ে বলছো? সাদি বলে, হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে এটা খাওয়ার অযোগ্য। বাড়ির সবার পেট খারাপ হয়ে না যায়। আফসোসের সুরে বলে সাদি, আপনি একটা হনুমান, করলার জুস আপনি। কথাই বলবো না আপনার সাথে। গোমরা মুখে বাদর একটা সামনে পেলে তরকারির কড়াইতে মুখ ঠেসে ধরতাম। রাগে গজগজ করতে করতে বলে ছোঁয়া, গালিগুলো কি তুমিই বললে নাকি কারো থেকে শুনে বললে? সাদি বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, ছোঁয়া রাগ এখনো আকাশ ছুঁই ছুঁই। আর কখনো কল দিবি না আমায়, শালা হনুমান। খট করে ফোন কেটে দেয় ছোঁয়া। সাদি মুস্কি হাসে। অল্পতেই কাউকে এতটা খেপানো যায়? ছোঁয়াকে না দেখলে বুঝতেই পারতাম না। ইডিয়েট একটা। চোখ বন্ধ করে বলে সাদি। ছোঁয়া সাদিকে ব্লক করে দিয়েছে। কত বড় সাহস ছোঁয়ার, রান্নাকে খারাপ বলে। রাগে গিজগিজ করতে করতে পুরো রুম পায়চারি করতে থাকে ছোঁয়া। রাগটা কমছেই না। পরীকে দুধ খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছে সিফাত। শরীর হালকা গরম। রাত সবে 9টা বাজে। পরীর পাশে আধা শোয়া হয়ে আছে সিফাত। মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। কত ভালোবাসে বাবাকে। এখন যে ঘুমিয়ে আছে তবুও বারবার এক হাত জড়িয়ে ঘুমাচ্ছে। বাবাকে ছাড়া অচল মেয়েটা। সিফাত প্রশান্তির হাসি হাসে। ভালো হাজবেন্ড না হতে পারলেও ভালো বাবা হতে পেরেছে, এটাই অনেক। মেয়ের কপালে পরপর কয়েকটা চুমু খায় সিফাত। তারপর ফোনটা হাতে নেয়। জানা আছে সিমি এখনো ছটফট করছে। এই দিনগুলো মেয়েকে একদম আপন করে নিয়েছে। মেয়েকে ছাড়া থাকাটা অসম্ভব হয়ে পড়ছে সিমির। কিন্তু পরি বাবাকে পেয়ে মাকে ভুলেই গেছে। ওই বাড়ি থেকে চলে আসার পরে আর একবারও মায়ের কথা বলেনি। সিফাত কল করে সিমিকে। সিমি বালিশ জড়িয়ে বসেছিল। মেয়েকে ছাড়া থাকতে পারছে না একদম। ইচ্ছে করছে এখনই ছুটে চলে যেতে, কিন্তু পারছে না। ছটফট করে মরেই যাচ্ছে ভিতরে ভিতরে। ফোন বেজে উঠতেই তাড়াহুড়ো করে ফোনটা হাতে নেয়। সিমি সিফাতের নাম্বার দেখে খুশি হয়ে যায়। নিশ্চয়ই পরি বায়না ধরেছিল বলে সিফাত কল করেছে। এখন মেয়ের সাথে কথা বলতে পারবে। হ্যালো, সিমি বলে। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলার শব্দ আসে। সিমির হাসি মুখটা চুপসে যায়। সিমি ফিরে আসবে, শেষবারের মতো ক্ষমা করে দিবে আমায়। সিফাতের কণ্ঠে অনুরোধে চোখ মুখ শক্ত করে ফেলে সিমি। আমার মেয়ে কি করেছে? আমার মেয়ে কি করছে? গম্ভীর গলায় বলে। সিফাত ফস করে শ্বাস টানে। ঘুমিয়েছে, গা গরম, জ্বর আসবে বোধ হয়। ক্লান্ত গলায় বলে সিফাত। খেয়েছে? আমার সাথে কখনো খাওয়া নিয়ে বায়না করে না। সিফাত মুচকি হেসে বলে। দুজনের মধ্যে চলে পিনপিন নীরবতা। কিছুক্ষণ নীরবতা পালন করে সিফাত বলে ওঠে, আমি তোমার সাথে অন্যায় করেছি, মাপ চাইছি। তুমি বললে পায়ে ধরতেও রাজি। ভুল তো মানুষই করে, আমিও করেছি। এখন কি বলো? আমি মরে গেলে শান্তি পাবে? বা এভাবে কয়দিন চলবে? মেয়ে বড় হচ্ছে আমার। বাবা মা থাকতেও কেন এতিমের মতো বড় হবে ও? তুমি একটা সিদ্ধান্ত জানিয়ে দাও। হয় ফিরে এসো আমার কাছে, না নিজের মেয়ের কাছে। বাবা মায়ের সাথে বড় হোক মেয়েটা। সিমি কল কেটে দেয়। এসব কথা শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই ওর। কিন্তু
একটা কথা সত্যি, পরি বাবাকে ছাড়া ভালো থাকবে না, আর সিমি মেয়েকে ছাড়া ভালো থাকবে না। এখন কি করা উচিত ওর? কি করবে এই সমস্যার সমাধান? দীর্ঘশ্বাস ফেলে সিমি বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। সাদির মায়ের কাছে কল দেয়। সাবিনা বেগম তখন ফ্রেশ হয়ে হাত মুখ মুছছিলেন। সাদের কল পেয়ে মুখে হাসি ফুটে ওঠে, দ্রুত রিসিভ করে। হ্যাঁ সাধু, বলো কি করছো? সাদি জিজ্ঞেস করে। এই তো কিছুই না, তুই? আমি রান্না শেষ করলাম। মাও নাকি রান্না করেছে, একটুখানি তরকারি ফ্রিজে রেখে দিও প্লিজ। সাদি আমতা আমতা করে বলে। সাবিনা বেগম ফিক করে হেসে ফেলে। মায়ের হাসিতে লজ্জা পেয়ে যায় সাদি। তুলে রাখতে হবে কেন? তুই আসলে আবার বলবি রান্না করে দিতে। রান্না তো শিখেই নিল। হাসতে হাসতে বলেন উনি। আজকে আমি যা বলেছি তারপর আরও রান্না করবে না, আর এটাই ওর ফার্স্ট রান্না। এটার তুলনা পরে রান্নার থেকে বেশি স্পেশাল। সাদি লাজুক হেসে বলে, আচ্ছা বাবা, রেখে দিব। তুই আসছিস কবে? বিয়ের দিন আসবো। আচ্ছা। আরও কিছুক্ষণ গল্প করে ফোন রেখে দেয়। সাদি মুচকি হেসে খেতে যায়। ভীষণ খিদে পেয়েছে। খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করে, তাতে ছোঁয়ার মন নেই। যার থেকে প্রশংসা পেতে চায় সেই তো করল না, এদের প্রশংসা দিয়ে কি করবে? চুপচাপ খেয়েছে। সিফাত জানায় পরের জ্বর হয়েছে। তনু বাসায় নেই, সাগরের মায়ের সাথে তার বাপের বাড়ি গেছে। সাগর বন্ধুদের সাথে গেছে। ছোঁয়া কোনো রকমের খেয়ে পরীকে দেখতে যায়। বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ছোঁয়া জলপট্টি দিতে থাকে। চিন্তা হচ্ছে ভীষণ। সাবিনা বেগমও চলে এসেছে, পরীর পাশে বসে আছে চিন্তিত মুখে। সিফাত ডাক্তারকে কল করেছে, আর সিফাতের বাবা এক কোনায় চুপটি করে বসে আছে। এরই মধ্যে ছোঁয়া সিমিকে মেসেজ দেয়, পরীর জ্বর হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসবে। জ্বর মেপে ঔষধ দিয়ে চলে যায়। ডাক্তার চলে যেতেই হুড়মুড় করে পরীর রুমে ঢুকে পড়ে সিমি। চোখে মুখে আতঙ্ক, এলোমেলো চুল, গায়ে পরনে বাড়ির সাধারণ জামা দেখে বোঝা যাচ্ছে যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে। সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। সিমি দৌড়ে এসে পরীর পাশে বসে পড়ে। পরপর কয়েকটা চুমু খায় মেয়ের কপালে। তারপর মেয়ের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন তখন শ্বাস আটকে ছিল। তুমি এখানে বাড়িতে বলে এসেছো? সাবিনা বেগমের কথায় হুঁশ ফেরে সিমির। মাথা তুলে সবার দিকে এক পলক তাকায়, তারপর আবারও মাথা নিচু করে ফেলে। কাউকে বলে আসিনি। রিনরিনি জবাব দেয় সিমি। এই মেয়ে, তোমার বাবা মাকে কল করে বলো তোমার বোন এখানে আছে। ছোঁয়াকে উদ্দেশ্য করে বলেই সাবিনা বেগম চলে যায়। সাথে শ্বশুর মশাইও চলে যায়। ছোঁয়া বোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভাইয়া, আপনি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমরা এখানে থাকবো। সিফাতের দিকে তাকিয়ে বলে ছোঁয়া। সিফাত এগিয়ে এসে পরীর জ্বর চেক করে সিমির দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। সিমি পরীকে ঔষধ খাইয়ে দেয়। একটু পরেই সাবিনা বেগম থালা ভর্তি ভাত নিয়ে হাজির হয়। সিমির সামনে ভাতের প্লেট রাখে। খেয়ে নাও, তোমার মেয়ের জ্বর কমে যাবে। মুচকি হেসে সিমির মাথায় হাত বুলিয়ে দেয়। সিমিও একটু হাসে। ভালোই তো, সব আদর আপির জন্য। আমাকে তো কেউ ভালোই বাসে না। ছোঁয়া গাল ফুলিয়ে গোল হয়ে বসে বলে। ছোঁয়ার কথায় সাবিনা বেগম শব্দ করে হেসে ফেলে। সিমিও হাসে। হিংসে হয় নাকি? ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন উনি। একটুও না। ছোঁয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলে। সাবিনা বেগম দুই হাত জড়িয়ে ধরেন ছোঁয়াকে। সাবিনা বেগম দুই হাতে জড়িয়ে ধরেন ছোঁয়াকে। ছোঁয়া হেসে অষ্টপৃষ্ঠে জড়িয়ে নেয়। তুমি তো আমার পাগলি বৌমা, আর তুমিও আমার সোনার শাশুড়ি মা। সিমি দুই একবার খাবার মুখে দেয়, গলা দিয়ে খাবার নামছে না। মাথায় হাজারো চিন্তা। ভাতের মধ্যেই হাত ধুয়ে প্লেট সরিয়ে রাখে। পরীর এক পাশে ছোঁয়া, আর এক পাশে সিমি শুয়েছে। ছোঁয়ার ঘুম আসছে না। ছাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে। দেরি না করে ছোঁয়া চট করে উঠে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রাত 10টা হবে। রাস্তার
ল্যাম্পপোস্টের আলোতে রাস্তায় আলোকিত হয়ে আসে। সেই আলোয় কিছুটা ছোঁয়ার মুখেও লাগছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে পা মেলে বসে ছোঁয়া তারপর কল করে সাদিকে। সাদি তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ফোন বেজে ওঠায় মুচকি হাসে। জানা আছে ছোঁয়া কল দিয়েছে। সাদি ফোনটা রিসিভ করে। কি করছো? মায়া মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে সাদি। আপনাকে অনুভব করার চেষ্টা করছি। ছোঁয়া চোখ বন্ধ করে বলে। সাদি ল্যাপটপ রেখে বিছানায় গাল এলিয়ে দেয়। আমাকে অনুভব? একটু চুপ করে ছোঁয়া বলে ওঠে। সাধু একটা জিনিস চাইবে, দেবেন? ছোঁয়া গম্ভীর গলায় বলে। বলো কি চাই? সাদির চিন্তায় পড়ে যায়। আমার একটা বেবি প্রয়োজন, দেবেন? সাদির চোখে দুটো বড় বড় হয়ে যায়। 15 বছরের মেয়ে বেবি চাইছে, ভাবা যায়? সাদি জোরে জোরে দুটো শ্বাস নেয়। দেবেন না? সাদির থেকে উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করে ছোঁয়া। হ্যাঁ দেব তো, এখনই গুগল থেকে ডাউনলোড করো। গোলমলু নাদোষ নদোষ একটা বেবি দিচ্ছি তোমায়। সাদির রসিকতা শুনে রাগ উঠে যায় ছোঁয়ার। কত সিরিয়াস একটা কথা বলল আর লোকটা সিরিয়াসলি নিলই না। দাঁত কটমট করে চোখ খোলে ছোঁয়া। আমিও ওই বেবির কথা বলিনি। দাঁতে দাঁত চেপে বলে ছোঁয়া। তাহলে কোন বেবি? সাদি না বোঝার ভান করে বলে, আমার পেট থেকে যে বেবি হবে এতে আমি কি করব? সাদি ভুরু কুঁচকে বলে, লেজ ছাড়া বাদর, হনুমান হাতি, শয়তানের নানা, করলার জুস। ফোন রাখ, তোর সাথে আর কোনো কথা নাই, তুই একটা। ছোঁয়া কল কেটে দেয়। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে ফোনের দিকে তাকিয়ে থাকে। রেগে গিয়ে ওই মেয়েকে তুই তকারি করাটা সাদির একদম পছন্দ না। একবার বাড়ি যায়, থাপ্পড় তুই বলা বের করে দেব। খুব ভোরে সিমির ঘুম ভেঙে যায়। পরি উঠে বসে। মা বসে আছো কেন? পরীকে বসে থাকতে দেখে বিচলিত হয়ে বলে সিমি। পরি হাসি মুখে মায়ের দিকে তাকায়। তুমি এসেছো? সিমিকে জাপটে জড়িয়ে ধরে পরি। সিমিও মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আর যাবে না তো? মাথা উঁচু করে সিমির দিকে তাকিয়ে বলে, না সোনা, আর যাব না। পরির এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে বলে সিমি। খিদে পেয়েছে মা। পরি আহ্লাদে সুরে বলে, চলো আগে দাঁত ব্রাশ করে নেবে। সিমি পরীকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করিয়ে দেয়। পরি নিজেও দাঁত ব্রাশ করে নেয়। তারপর চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে পড়ে। পরীকে খাতা কলম দিয়ে আঁকতে বলে কিচেনের দিকে চলে যায় কিছু একটা বানানোর জন্য। সিমি কিচেনে আসতেই দেখতে পায় সিফাত নুডলস রান্না করে। ভুরু কুঁচকে আসে সিমি। রান্না কেন করছো? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে সিমি। সিফাত ঘাড় বাঁকিয়ে সিমির দিকে এক পলক তাকায়। পরীর খিদে পেয়েছে। সিফাত আবারও কাজে মন দিয়ে বলে, জানলেন কিভাবে? অবাক হয়ে বলে সিমি। রাতে দুধ ছাড়া কিছু খায়নি, এত বড় রাত, এখন খিদে পাবেই, কমন সেন্স। তাছাড়া ছোট থেকেই পরের রাতে দুধ খেলে আমি ভোরে নুডলস করে দেই। সিমি অবাক হয়ে যায়। একটা বাবা এতটা কেয়ারফুলি কি করে হতে পারে? কে বলেছে পৃথিবীতে মায়ের তুলনায় অতুলনীয়? মা ছাড়া কেউ বেশি ভালোবাসে না। এই তো সিফাত অতুলনীয়, মায়ের থেকেও বেশি ভালোবাসতে পারে। সিমির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। স্বামী হিসেবে এতটা পসেসিভ থাকতে আজকে আমাদের সুন্দর একটা পরিবার হতো। আজকে আমরা সুখী দম্পতি হতাম। এভাবে ধুকে ধুকে মরতে হতো না। তাচ্ছিল্য হেসে বলে সিমি। সিফাতের হাত থেমে যায়। সিমি এগিয়ে গিয়ে নুডলসের বাটিটা নিয়ে চলে যায়। সিফাত হাত মুঠ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটা ভুলের আর কত মাসুল দেবে? এই বাড়িতে আসার পর থেকেই খালি একটুর পর একটু মনে পড়ছে ছোঁয়ার। একটু পর পর সাদিকে মনে পড়ছে ছোঁয়ার। এখানে তো 4 দেয়ালে বন্দি, বাইরে বেরোনো যাবে না। একা একা বোর হচ্ছে। একটু পরপরই মনে হচ্ছে সাদির সাথে একটু কথা বলি। মনে হওয়ার সাথে কল দিচ্ছে, কিন্তু সাদি রিসিভ করছে না।
রাগ হচ্ছে খুব ছোঁয়ার। কোনো মেয়ের সাথে নিকনিক করতে গেছে আল্লাহই জানে। সাদি বেশ মজা পাচ্ছে, জানতো আজকে সারাদিন ছোঁয়া কল করবে। ছোঁয়ার থেকে কল পাওয়ার জন্যই তো ওকে এই বাড়িতে আনা। বাবার বাড়িতে থাকলে সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়াবে, সাদির কথা মনেও থাকবে না, আর এই বাড়িতে চার দেয়ালে বন্দি থাকবে, সারাক্ষণ সাদিকেই ভাববে। কিন্তু আজকে তো সাদি কল রিসিভ করবে না। যতক্ষণ না 321 বার ছোঁয়ার কল না হবে ততক্ষণে রিসিভ করবে না। এটাই হলো রিভেঞ্জ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্যরকম গল্পের অন্য পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।